ফল যখন জৈব রসায়নের কোনো একটা জৈব যৌগ বিক্রিয়া করতেছে তখন প্রথমেই যেটা ঘটে সেটা হচ্ছে যে হয়তোবা তার বন্ধনটা ভাঙবে অথবা তার নতুন বন্ধনের মধ্যে কেউ এসে যুক্ত হবে, এই ঘটনায় ঘটবে। বাট বন্ধনটা আলটিমেটলি মানে ইলেকট্রনের আদান প্রদানটা ঘটবেই। তো বন্ধন বিভাজন যেটা সেটা হচ্ছে আসলে কি দেখো তো, এই যে সমযোজী বন্ধন আমরা জানি যে ধরে নাও এটা একটা সমযোজী বন্ধন, এটাকে আমরা এরকমভাবে ডিনোট করতে পারি। এখানে একটা মৌল একটা ইলেকট্রন শেয়ার করে আর একটা মৌল আরেকটা ইলেকট্রন শেয়ার করে, যেমন ধরে নাও হচ্ছে HCl যদি আমরা বলি, তো এই বন্ধনের ভিতরে এরকমভাবে তারা ইলেকট্রন শেয়ার করে আছে। এটা এমন হতে পারে যে দুইজনেরই তড়িৎ ঋণাত্মকতা সেম, তখন যদি এই বন্ধনটা ভেঙে যায় তাহলে তাদের মাঝে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে, একটা ইলেকট্রনও নিয়ে নিবে একটা ইলেকট্রন নিয়ে নিবে। আবার এমন হতে পারে যে দুইজনের ইলেকট্রনের তড়িৎ ঋণাত্মকতার ভিতরে পার্থক্য আছে, যদি দুইজনের তড়িৎ ঋণাত্মকতার উপর পার্থক্য থাকে তাহলে যার বেশি ও নিশ্চয়ই ইলেকট্রন টেনে নিবে, মানে ও নেগেটিভ চার্জে চার্জিত হবে, আর যার কম সে ইলেকট্রন ছেড়ে দিবে বা ত্যাগ করে দিবে, সে আংশিক পজিটিভ চার্জে চার্জড হবে। সো বন্ধন বিভাজনটা ঘটতে পারে দুই ধরনের, একটা হতে পারে যে সুষম বিভাজন, মানে দুইজনেরই বন্ধনের দুই পাশে যে মৌল দুইটা আছে বা যে দুইটা মূলক আছে তাদের তড়িৎ ঋণাত্মকতা সেম। আর আরেকটা ঘটতে পারে বিষম বিভাজন, ডিফারেন্ট ডিফারেন্ট হলেই বিষম বিভাজন। তো সুষম বিভাজন যেটা, এই যে এটাকে বলি আমরা হোমোলাইটিক ডিফিউশন, আর যেটা হেটারোলাইটিক বিভাজন সেটাকে মানে সরি বিষম বিভাজন সেটাকে আমরা বলি হেটারোলাইটিক ফিশন। এখন আসলে এটা কিসের উপর ভিত্তি করে ঘটে তাহলে বলো? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপরে। এখানে ডেল অফ EN তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্যটা সেটা অবভিয়াসলি হবে হচ্ছে 0। এখানে কি হবে বলো তো? নট ইকুয়ালস টু 0। ডেল অফ EN তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা দুইটা মৌলের ক্ষেত্রে নট ইকুয়ালস টু 0, 0 হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আমরা দেখি তো এটা কি তৈরি হতে পারে তাহলে। দেখো, যদি সুষম বিভাজনটা এইরকম হয়, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, মানে ধরো এই যে আমাদের যেটা H2, ঠিক আছে, ধরে নাও হচ্ছে Cl2, হ্যাঁ Cl2, তাহলে কি ক্লোরিন বন্ড ক্লোরিন, তাহলে এই ধরনের বিভাজনটা যদি ঘটে আসলে তাহলে এখানে তৈরি হয় কোন জিনিসটা সেটা আমরা একটু দেখি। এই যে বন্ধনটা ভেঙে যায়, এই যে বন্ধনটা ভেঙে যায়, তাহলে এখানে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের একটা ফ্রি রেডিকাল, একটা ইলেকট্রন নিয়ে সরে গেল, আর একটা হাইড্রোজেনের আর একটা ফ্রি রেডিকাল। এখানে কি তৈরি হবে বলো তো? ক্লোরিনের একটা ফ্রি রেডিকাল আর এখানে একটা ক্লোরিনের আর একটা ফ্রি রেডিকাল, এরকমভাবে তৈরি হবে। ঠিক একই রকম ঘটনাটা যদি এখানে ঘটে, এই যে যে একটা ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের দুই পাশে হচ্ছে সেম, ধরে নাও CH3 CH3, বলো তো এটা কি, কোন যৌগ? কোন যৌগ বলো? এটা কি আমাদের ইথেন না? ইথেন। তো ইথেনের যদি এই কার্বন কার্বন বন্ডটা ভেঙে যায়, যদি ভেঙে যায়, কি কারণে ভাঙে? এটা তাপ, চাপ, তারপরে হচ্ছে বাহ্যিক যে কোনো প্রভাব। তো এটার কারণে যদি ভেঙে যায় তাহলে এখানে কি তৈরি হচ্ছে আসলে? কি তৈরি হচ্ছে বলো তো ভাই? এরকম CH3, মানে দুইটা CH3 একটা করে ইলেকট্রন নিয়ে সরে চলে আসবে না? একটা করে ইলেকট্রন যেহেতু একেবারে সমানভাবে ভাগাভাগি হচ্ছে, এই ঘটনাটাকেই বলতেছি আমরা হচ্ছে সুষম বিভাজন। এবং এখানে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকে বলি ফ্রি রেডিকাল বা মুক্তমূলক। কি তৈরি হচ্ছে? ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকাল বা মুক্তমূলক, এই জিনিসটাই আমাদের জানা দরকার। মুক্তমূলক, মুক্তমূলক সম্পর্কে দুইটা বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। মুক্তমূলক সম্পর্কে দুইটা বৈশিষ্ট্য তোমাকে মাস্ট বি জানতে হবে। চলো আমি একটু জানাই দিই মুক্তমূলক সম্পর্কে দুইটা বৈশিষ্ট্য কি কি। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুক্তমূলকরা মুক্তমূলকরা যেভাবে বিক্রিয়া করবে, মুক্তমূলকরা এটা হচ্ছে যে চেইন বিক্রিয়া করতে থাকে। মুক্তমূলকরা চেইন বিক্রিয়া করে, চেইন বিক্রিয়া মানে এই বিক্রিয়া শেষই হইতে চায় না, চেইন বিক্রিয়া করে, এটা একটা বৈশিষ্ট্য। আর মুক্তমূলক সম্পর্কে আরেকটা বৈশিষ্ট্য যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে বিকারককে বিক্রিয়ার জন্য মুভ করা লাগে, মানে নড়াচড়া করা লাগে, মুভ করতে পারতে হয়, মুভ করতে পারা লাগে। এই দুইটা কথা তুমি জানবা, ওকে? এই দুইটা কথা তুমি জানবা, ডান। তাহলে আমাদের এই সুষম বিভাজনটা। এবার চলো আমরা যদি বিষম বিভাজনের পার্টটাতে যাই। বিষম বিভাজন এখানে কি ঘটনা ঘটতে পারে? এখানে আমি বলেই দিলাম বিষম বিভাজন যেমন হেটারোলাইটিক ডিফিউশন, এই যে দেখো HCl, এই বন্ধনটা যদি ভাঙে, আমরা চোখ বন্ধ করে জানি আমাদের ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাটা হচ্ছে বেশি, তাহলে ক্লোরিন ইলেকট্রন টেনে নিবে আর হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে দিবে। যদি তাই ঘটে তাহলে ক্লোরিন যেহেতু ইলেকট্রন নিয়ে নিছে, সে আমার কোন চার্জ থাকবে ভাই বলো তো? সে আমার নেগেটিভ চার্জ থাকবে এবং হাইড্রোজেনটা আমার পজিটিভ চার্জ থাকবে, এরকম ঘটনাটা ঘটবে। এই ধরনের ঘটনাকে বলতেছি আমরা বিষম বিভাজন। এটা ঠিক একই রকমভাবে জৈব পরমাণুতে হইতে পারে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কার্বনিয়াম আয়ন। জৈব পরমাণুতে এরকম হেটারোলাইটিক বিভাজন হলে সেটাকে বলি হচ্ছে আমরা কি বলো, কি তৈরি হয় সেখানে? কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন। এই কার্বনিয়ামটা দুই ভাগে ভাগ হইতে পারে। একটা হচ্ছে যদি কার্বনটা পজিটিভ চার্জড হয় তাহলে সেটাকে বলি হচ্ছে আমরা কার্বোক্যাটায়ন। কার্বনটা যদি পজিটিভ চার্জড হয়, কার্বোক্যাটায়ন। আরেকটা হতে পারে কার্বনটা নেগেটিভ চার্জ, তখন সেটাকে বলি হচ্ছে কার্বানায়ন। কার্বনের অ্যানায়ন মানে কার্বানায়ন।
এই ক্লিয়ার। এখন তুমি দেখে নাও, আমি তোমাকে এই জিনিসটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তখন আশা করি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, জিনিসটা আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে ধরে নাও আমি যৌগটা লিখি, দেখো দেখো যৌগটা লিখি আমি। ধরে নাও এই যে এই মিথেনের ক্ষেত্রে একটা CH3C, এখানে আমি ভাই ক্লোরিন দিলাম। এটা কি আমাদের মনোক্লোরোমিথেন এমন বলতে পারি, বা মিথাইল ক্লোরাইড এমন বলতে পারি। ঠিক আছে, কিরকম ভাবে আরেকটা আমি লিখি, এই যে এখানে ধরো CH3, এখানে একটা হাইড্রোজেনেরই বন্ড, কোনো সমস্যা নেই। এবার দেখো তো ভাই, যদি এই বন্ধনটা আমাদের ভাঙে, ধরে নাও এই বন্ধনটা আমাদের ভাঙতেছে, যদি এই বন্ধনটা ভাঙে, ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি না, ও নিয়ে নিবে। এই বন্ধনটা যদি ভাঙে আমাদের, কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি না, সে নিয়ে নিবে। তাহলে এইখানে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি, H3C+। সো এটাই হয়ে গেল আমাদের সেই কিন্তু আসলে কার্বোক্যাটায়ন প্লাস চার্জযুক্ত বা ধনাত্মক চার্জযুক্ত জৈব আয়ন, সেটাকেই বলতেছি আমরা কি, জৈব আয়ন। সেটাই হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন। ওকে, ঠিক আছে। কিরকম ভাবে এখানে যদি হয়, তাহলে ইলেকট্রন তো আসলে কার্বন নিয়ে নিবে, তাহলে H3C-। এটাকে তাহলে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কার্বন আয়ন। তাহলে জৈব চার্জযুক্ত নেগেটিভ চার্জযুক্ত বা ঋণাত্মক চার্জযুক্ত জৈব আয়ন, সেটাকে আমরা কি বলবো ভাইয়া, কার্বন আয়ন। তাহলে আমাদের আসলে আমরা যে জিনিসটা পড়তে চাইলাম বা বুঝতে চাইলাম, সেটা হচ্ছে কার্বনিয়াম আয়নটা দুই ধরনের হয়, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বন আয়ন। দুইটাকেই একত্রে বলা হয় কি, কার্বনিয়াম আয়ন। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? বুঝা গেছে? ওকে, এখন এদেরকে দিয়ে আমাদের কি হবে, অনেক কাজ হবে। বিক্রিয়ার মেকানিজম থেকে শুরু করে অনেক কিছু তুমি জানতে পারবে। এগুলো সব তোমার বেসিক বিল্ড আপ হচ্ছে। চলো এখন ঝটপট দেখে ফেলি এদের যাবতীয়, এদের পড়াশোনা, এদের ডিগ্রি, এরা কি কি ডিগ্রি অর্জন করে। আচ্ছা দেখো, এখানে তিনটা জিনিস দেওয়া আছে, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিক্যাল, যে তিনটাকে আমরা অলরেডি পড়ে ফেলছি। আমরা তিনজনকে আসলে চিনি এখন। এখন এদের ডিগ্রি এবং ডিগ্রির উপর ভিত্তি করে তাদের সক্রিয়তা আর হচ্ছে স্থায়িত্ব, সেটা পড়বো আমরা। চলো ঝটপট করে ফেলি। ফার্স্ট অফ অল, যদি আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট বোর্ড ব্যবহারের সুবিধাটা নিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমি প্রথমে হচ্ছে যে কাজটা করব সেটা হলো যে এখানে একটা বক্স করি তোমাদের জন্য। হ্যাঁ, শুধুমাত্র তোমাদের জন্য এখানে একটা বক্স করতে হলো আমাকে। দেখো, শুধুমাত্র তোমাদের জন্যই আমাদেরকে এসি লাগাইতে হচ্ছে। আচ্ছা, হয়েছে, করে ফেলছি বক্স। এই বক্স করার পরে এখানে একটা দাগ দিলাম সুন্দর মতন। তারপর এটাকে একটু সরাইলা, যে বাবা সরবি না, কেন সরবি না, সর বাবা। হ্যাঁ, তারপরে এটাকে একটু সোজা করলাম যেন তোমার চোখের সৌন্দর্য। তারপরে এটা একটু বাড়াইলা, তারপরে আবার একটু সোজা করলাম। গুড। এখন এখানে তুমি দুইটা কথা লিখলা, দুইটা বাংলা কথা লিখলা। একটা লিখলা হচ্ছে ভাইয়া সক্রিয়তা, যেহেতু এখানে বড় হয়ে যাচ্ছে। একটা লিখলা হচ্ছে ভাইয়া সক্রিয়তা, আর একটা লিখলা হচ্ছে তুমি স্থায়িত্ব। সক্রিয়তা লিখলা একটা কথা, আর একটা লিখলা স্থায়িত্ব। এবার যে কাজটা করলো সেটা হচ্ছে এই তিনটাকে আমি যা যা করতেছি সুন্দর মতন করার চেষ্টা করবা। ইনশাল্লাহ হচ্ছে মানে তোমার ক্ষতি হবে না। ঠিক আছে, এই তিনটাকে হচ্ছে কপি করে দিলা। তুমি তো কপি করতে পারবা না, তুমি কি করবা, বারবার করবা, কোনো সমস্যা নেই। এটাকে আর একটু সরাই দিলা। আচ্ছা, তুমি সরবা না, এটাকে একটু সরাই দিলা। এবার তুমি একটা কাজ করবা, দেখছো ব্যর্থ ফটো ছাড়া এটা আবার সরেনি। আচ্ছা, এবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া, এবার তুমি এখানে লিখবা। চলো আমি তোমাকে লিখে দেখাই কি লিখবা, আসল জিনিস লিখবা। কি লিখবা আসো দেখি। প্রথমত তোমাকে লিখতে হবে হচ্ছে, এই যে দেখো আমি লিখে দেখাচ্ছি, কার্বন, এই যে হাইড্রোজেন দিলাম ভাই আমি, এই যে হাইড্রোজেন দিলাম ভাই আমি, এই যে হাইড্রোজেন দিলাম। ঠিক আছে, এখানে এরপরে দিচ্ছি হচ্ছে আমি আবার হচ্ছে মনে করে নাও আরেকটা হাত দিলাম। এখানে কার্বন, এখানে একটা আর দিব ভাই, এখানে একটা আর দিব। আচ্ছা, একটু দূরে দূরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা আর দিব। ওয়েট, এখানে আমি কার্বন দিলাম, এখানে আমি একটা আর দিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে একটা হাইড্রোজেন। এই কার্বন, একটা আর, একটা হাইড্রোজেন আর একটা আর। এই যে কার্বন, তিনটাই আর। এই যে তিনটা করছো না, খুবই ভালো কথা। এবার এই তিনটাকে ধরো, মানে সেম টু সেম একেবারে। এখানে তোমার কাজটাই হচ্ছে এরকমভাবে এটাকে নেওয়া, আবার নিয়া সেম টু সেম রেখে দিলা। এখন তুমি বলতে পারো যে ভাই আমি কেমনে করবো, তুমি বারবার লেখা করবা, এটাই তোমার কাজ, বাসার কাজ। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমি এখানে কি লিখি, আমি এখানে লিখবো হচ্ছে ভাই ক্লোরিন, এখানে লিখবো হচ্ছে ভাই ক্লোরিন, এখানে লিখবো হচ্ছে ভাই ক্লোরিন, এখানে লিখবো হচ্ছে ভাই ক্লোরিন। এখানে আমি কি লিখবো, এখানে লিখবো আমি ভাই হাইড্রোজেন, এখানে লিখবো আমি হচ্ছে হাইড্রোজেন।
এখানে আমি কি লিখবো? এখানে আমি লিখবো এক্স্যাক্ট তাই, যা ছিল ডান দিকে, যা ছিল বাম দিকে, CH3 ছিল না, ওইটাই ছিল। এখানে কি ছিল বলো তো? CH2R ছিল। এখানে কি ছিল ভাই বলো তো? CHR2 এমন ছিল। এখানে কি ছিল বলো তো? CR3 ছিল, এমন ছিল। এবার আমি ব্লু কালার দিয়ে যেগুলো লিখছি ওগুলো বন্ধন বিভাজনের পরে বের হয়ে যাবে, বন্ধন বিভাজনের পরে বের হয়ে যাবে। যদি তাই হয়, যদি তাই হয় ভাইয়া যে বন্ধন বিভাজনের পরে এটা বের হয়ে যাবে, এটা ভেঙে যাবে বন্ধন বিভাজনে, এটা ভেঙে যাবে, 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 এটা ভেঙে যাবে। যদি তাই হয়, এরকমভাবে যদি ভেঙেই যায়, তাহলে বলো তো এখানে যে জিনিসটা তৈরি করবে সেটা কি? পজিটিভ চার্জ না? কার্বনের মাথার উপরে পজিটিভ চার্জ মানে কি? কার্বোক্যাটায়ন না? কার্বোক্যাটায়ন। ভাই 4টা কার্বোক্যাটায়ন লেখার কি দরকার? ভাই 4টা কার্বনিয়াম আয়ন লেখার মানে কার্বন আয়ন লেখার কি দরকার? সবগুলা কার্বন আয়ন না? কার্বন আয়ন, কারণ কার্বন ইলেকট্রন নিয়ে নিবে। এখানে কি ফ্রি রেডিকাল না? ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকাল নিয়ে নিবে। 4টা লেখার কি দরকার? ডিগ্রির জন্য লেখা দরকার। কিসের জন্য লেখা দরকার বলো তো? ডিগ্রির জন্য লেখা দরকার। এবার আমি তোমাদের এটাকে সেপারেট করে দিই যেন তোমারও বুঝতে সুবিধা হয়, কোনো ঝামেলা না থাকে আর। ওকে ওকে, এটার প্রথমে কালার চেঞ্জ করি যেন বুঝতে পারো যে সেপারেশন হয়ে আছে এদের মধ্যে, একটা ছাড়াছাড়ি আছে এদের মধ্যে। নে দিলাম, কাজ করে না, দেখছো? এই যে দেখো কাজ করছে, কাজ করছে। আর লাগবে না তো? আর লাগবে? লাগবে না, তাহলে সরাই দাও এটাকে। ওকে ডান। এবার দেখো ডিগ্রি জিনিসটা কি? ডিগ্রি হচ্ছে, আমি তোমাকে লিখে দিচ্ছি, মানে আমরা কার্বোক্যাটায়ন বা কার্বন আয়ন বা ফ্রি রেডিকালের ডিগ্রি নির্ণয় করব যে কার্বনের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করছি। হ্যাঁ, যে কার্বনের উপরে, যে কার্বনের উপরে প্রভাব বা ক্যালকুলেশন, যে কার্বনের উপরে আর কি হিসাব, সিম্পল, যে কার্বনের উপরে হিসাব, মানে ধরো এখানে এই কার্বনের উপর যার উপরে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ অথবা ফ্রি রেডিকালের আয়নটা আছে সে কার্বনের উপরে হিসাব। তো যে কার্বনের উপরে হিসাব, ওই কার্বন যতগুলো কার্বন পরমাণুর সাথে যুক্ত, মানুর সাথে যুক্ত যুক্ত তার ডিগ্রি তত, তার ডিগ্রি তত। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমার কাছে সিম্পল মনে হইতে পারে, আচ্ছা ভাইয়া তাই, তাহলে এখানে তো কোনোই নাই, কেন নাই রে? এই যে আর আছে না, আর মানে কি? আর মানে হচ্ছে মিথাইল, মানে সরি অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইলে তো মিনিমাম তো মিথাইল এটা, তাই না? অ্যালকাইলে কি মিনিমাম মিথাইল না? মিনিমাম তো মিথাইল। তাহলে মিনিমাম মিথাইল মানে কি? একটা CH3 গ্রুপ না? একটা CH3 গ্রুপ। মিনিমাম মিথাইল মানেই তো একটা CH3 গ্রুপ। যদি তাই হয় তাহলে দেখো এটা কত, দেখো তো এটা কি এই কার্বনের হিসাব কার সাথে? এই যে যার উপরে পজিটিভ চার্জ আছে ও কি একটাও কার্বনের সাথে যুক্ত না? তার মানে তার ডিগ্রি হচ্ছে ভাই আমাদের 0। এই কার্বনটা কয়টা? এই যে একটা আরের সাথে যুক্ত, তার মানে তার ডিগ্রি হচ্ছে আমাদের 1 ডিগ্রি। এটা কয়টা আর? 2টা আরের সাথে যুক্ত, তাটা হচ্ছে 2 ডিগ্রি। এটা কয়টা আর? 3টার সাথে যুক্ত, 3 ডিগ্রি। দেখো তো সবগুলো এরকম হবে না? সবগুলো এরকম হবে না? এবার দেখো ক্যালকুলেশন করে তুমি বুঝা দেখো সবগুলো এরকম হবে কিনা। অবভিয়াসলি হওয়া উচিত, সবগুলো এরকম হওয়া উচিত ভাইয়া। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ক্লিয়ার কথাটা আমার? বাংলা কথা বুঝছো? এবার চলে আসো তাদের সক্রিয়তা এবং তাদের স্থায়িত্ব, এই দুইটা আমাদেরকে পরিমাপ করতে হবে। সক্রিয়তা স্থায়িত্বের বিপরীত, একে অপরের বিপরীত। সক্রিয় যেটা সেটা দ্রুত বিক্রিয়া করে, দ্রুত বিক্রিয়া করে, বিষয়টা বুঝো। কিন্তু স্থায়ী যেটা সেটা বিক্রিয়া ধীরে করলেও সেটা তৈরি হয় বেশি। কেন? কোশ্চেন আসতে পারে। কারণ পুরো রসায়নের ব্যবস্থাটাই তো আসলে স্থিতিশীলতার উপর নির্ভর করে টিকে আছে। ধরো কার কাছে একটা ইলেকট্রন বেশি আছে ও একটা ত্যাগ করে স্থিতিশীল হতে চায়, কারো কাছে একটা কম আছে সে একটা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হতে চায়, এই না ঘটনাটা? সো যেটা বেশি স্থায়ী সেটা বেশি তৈরি হয়, স্থায়িত্বের ক্রমে যেটা বেশি সেটা বেশি তৈরি হবে। আর সক্রিয় যেটা সেটা দ্রুত বিক্রিয়া করে, ওটা তৈরি হয় থামেই না, বিক্রিয়া করে বসে। বাট তৈরি বেশি হবে এরকমটার সাথে সক্রিয়তার কোনো ভূমিকা নাই। ক্লিয়ার কথা? ওকে, সক্রিয়তার সাথে ভূমিকা কার আছে? যেটা বেশি স্থায়ী। যদি তাই হয় ভাইয়া তাহলে এবার তুমি আমাকে বলো, এবার আমরা মনে রাখবো কোন টেকনিক দিয়ে? একটা টেকনিক দিয়ে আমরা 3টাকে মনে রাখতে পারি। 3টাতে কয়টা জিনিস মনে রাখতে হবে আসলে? 6টা না? 6টা না? এত ভয় পাওয়ার কিচ্ছু নাই, আই এম হেয়ার, নো প্রবলেম। ওয়াই টু ফেয়ার। চলো বুঝে ফেলি জিনিসটা কি। ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস বুঝো যে ভাইয়া পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ জিনিসটা মানে কি? এই যে কার্বনের উপর পজিটিভ চার্জ, কার্বনের উপর পজিটিভ চার্জ মানে হচ্ছে ল্যাক অফ ইলেকট্রন, কার্বনের ইলেকট্রনের ঘাটতি। ক্লিয়ার? কার্বনের ইলেকট্রনের কি আছে? ঘাটতি আছে। ওর কাছেও কার্বনের ইলেকট্রনের ঘাটতি আছে, এর কাছেও কার্বনের ইলেকট্রনের ঘাটতি আছে। ওকে, হাইড্রোজেন যে গ্রুপটা সেটা হচ্ছে তোমার ইলেকট্রন দাতা গ্রুপ। হাইড্রোজেন কোন গ্রুপ বলো? ইলেকট্রন দাতা গ্রুপ। হাইড্রোজেন যদি ইলেকট্রন দাতা গ্রুপ হয় তাহলে বলো ভাইয়া এই কার্বন গরিব, কারণ তার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, ও দুঃখ দুর্দশায় জড়িত। এখন ওকে 3জন হাইড্রোজেন বলতেছে কোনো প্যারা নাই বন্ধু, চিল, আমি তোমাকে ইলেকট্রন দিচ্ছি। কয়জন হাইড্রোজেন ইলেকট্রন দিতে যাচ্ছে? 3জন হাইড্রোজেন। তাহলে ও কিছুটা হলেও কি স্থিতিশীল হবে, শান্ত হবে। আলহামদুলিল্লাহ, যাই হোক
বাসছি, কাইন্ড অফ এরকম তার একটা ফিল আসবে। ঠিক একই রকমভাবে যদি পরেরটাতে চলে যাই আমরা 1 ডিগ্রিটাতে, তাহলে দেখো তো এখানে কয়জন হাইড্রোজেন চাচ্ছে, এই যে 1, এই যে 2, আর এই যে এখানে তো মিনিমাম তিনটা না, তাহলে টোটালে এখান থেকে তিনটা মানে আলটিমেটলি এইটার জন্য কয়টা, 5টা না, টোটালে চিন্তা করে দেখো 5টা, মিনিমাম 5টা হাইড্রোজেন তাকে ইলেকট্রন দিতে চাইবে। ঠিক একই রকমভাবে এখানে যদি চিন্তা করি, এই যে 3, 3, 6 আর 1 কয়টা, 7টা, মিনিমাম 7টা হাইড্রোজেন ইলেকট্রন দিতে চাইবে। এখানে কয়টা হাইড্রোজেন ইলেকট্রন দিতে যাবে, 3 তিরিকে 9টা হাইড্রোজেন ইলেকট্রন দিতে চাইবে। এবার তুমি বলো, আমার কাছে ইলেকট্রনের অভাব ছিল, ঘাটতি ছিল, আমার কাছে 3 নাম্বার যে মানে আমাদের যেই 3টা হাইড্রোজেন সে আমাকে ইলেকট্রন দিতে চাচ্ছে, 3টা হাইড্রোজেন মিলে ইলেকট্রন দিতে চাচ্ছে, তখন আমি বেশি স্থিতিশীল হব, নাকি 9টা হাইড্রোজেন আমাকে ইলেকট্রন দিতে চাচ্ছে তখন বেশি স্থিতিশীল হব? কোন কেসে বেশি স্থিতিশীল হব? অবশ্যই 9টা হাইড্রোজেন যেখানে ইলেকট্রন দিচ্ছে সেখানে বেশি স্থিতিশীল হব। তাই স্থিতিশীলতার ক্রমের দিকে চিন্তা করলে 3 নাম্বার ডিগ্রি যেটা, সেটা আমার সব থেকে বেশি স্থিতিশীল হচ্ছে। বোঝা গেছে কথাটা? আমি আরেকবার বলি, ভালো করে বুঝো। ফার্স্ট অফ অল আমি বলতেছি যেটা, আমার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, 3টা হাইড্রোজেন আমাকে ইলেকট্রন দিচ্ছে, আমি সেখানে বেশি স্থিতিশীল হব, নাকি আমাকে 9টা হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে আমি সেখানে বেশি স্থিতিশীল হব? অবশ্যই আমাকে 9টা হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে সেখানে বেশি স্থিতিশীল হব, সেখানে আমি বেশি শান্ত থাকবো। দ্যাটস ওয়াই স্থিতিশীলতার ক্রমে সব থেকে বেশি কে থাকবে আগা, যার কাছে হাইড্রোজেন বেশি, মানে 3 ডিগ্রি। তার মানে স্থায়িত্বের ক্রমটা যদি আমি লিখি, তাহলে বলো তো এখানে আমি কি লিখবো ভাইয়া? স্থায়িত্বের ক্রমটা লিখবো হচ্ছে আমরা গ্রিন দিয়ে, ঠিক আছে? এটা লিখবো হচ্ছে 3 ডিগ্রি, তারপরে হচ্ছে কত, 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 0 ডিগ্রি। স্থায়িত্বের এক্স্যাক্ট বিপরীত হবে তার সক্রিয়তা, তাহলে সক্রিয়তার ক্রমটা লিখবো আমরা কি দিয়ে? ব্লু দিয়ে। সক্রিয়তার যদি ক্রম হয় তাহলে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, 0 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়, 0 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হলো আমাদের 3 ডিগ্রি। ডান। এই একই কনসেপ্ট, এই ইলেকট্রন আদান প্রদানের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা দিয়ে তুমি কার্বন আয়নও মনে রাখতে পারো। কেমনে? দেখো, নেগেটিভ চার্জ মানে কি, অলরেডি আমার কাছে ইলেকট্রন আছে, আমি অলরেডি অস্থিতিশীল হয়ে আছি, তার উপরন্তু আমাকে আরও 3জন হাইড্রোজেন বলছে না আমরা ইলেকট্রন তো দিব না, দিব 3জন বলতেছে, তাহলে আমি আরও বেশি অস্থিতিশীল হয়ে যাব। আমার কাছে ইলেকট্রন অলরেডি ছিল, আমি নিজেই হচ্ছে যে এটাকে নিয়ে প্যারায় আছি, এটাকে ত্যাগ করতে চাচ্ছি, আরও উপরন্তু 3টা হাইড্রোজেন বলতেছে না দিব, আমরাও দিব, ধরো। তার মানে কি তুমি আরও বেশি অস্থিতিশীল হবা। ঠিক একই রকমভাবে এখানে তোমাকে কয়জন দিতে চাচ্ছে? 5জন দিতে চাচ্ছে না, সেখানে আরও বেশি অস্থিতিশীল হবা। এখানে 7জন দিতে যাচ্ছে আরও বেশি, 9জন দিতে যাচ্ছে আরও বেশি, তাহলে সব থেকে বেশি অস্থিতিশীল হয়ে যাচ্ছ কোথায়? 3 ডিগ্রিতে। তার মানে এখানে যদি আমরা যেখানে বেশি অস্থিতিশীল সেটাই তো বেশি সক্রিয়তা, তাহলে সক্রিয়তার ক্রমটা যদি চিন্তা করি, তাহলে সব থেকে বেশি সক্রিয়কে 3 ডিগ্রি, সব থেকে বেশি সক্রিয় হচ্ছে ভাই তোমার 3 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি। এখানে আসলে সবাই অস্থিতিশীল, একে অন্যের সাপেক্ষে কে বেশি সক্রিয় কে বেশি স্থিতিশীল সেটা বের করতেছি। আচ্ছা, এর যদি স্থায়িত্বের ক্রমটা নিয়ে চিন্তা করি, তাহলে কে বেশি? উল্টা, 0 ডিগ্রি বেশি স্থিতিশীল, তারপরে হচ্ছে আমাদের 1 ডিগ্রি তারপরে 2 ডিগ্রি, তারপরে কত? 3 ডিগ্রি। ডান। এবার চলে আসো ফ্রি রেডিকালের কথা। ফ্রি রেডিকালের খুব বাংলা মেকানিজম তোমাকে আমি বলছি অলরেডি। ফ্রি রেডিকাল বিক্রিয়াটা হয় চেন বিক্রিয়া, একটার পর একটা চলতে থাকে। আর আরেকটা কথা বললাম তোমাকে ফ্রি রেডিকালের ক্ষেত্রে, যে ফ্রি রেডিকাল বিক্রিয়াতে বিকারককে মুভ করতে পারতে হয়। এই যে ধরো বিকারক অণু, একে মুভ করতে পারতে হবে। বলো তো, যে মোড়া বেশি, যার ভর বেশি, সে বেশি মুভ করতে পারবে, নাকি যার ভর কম সে বেশি মুভ করতে পারবে? অবভিয়াসলি যে মোড়া বেশি সে কম মুভ করতে পারবে, যে হালকা সে বেশি মুভ করতে পারবে। যে মুভ করতে পারবে সে বিক্রিয়াও দ্রুত করতে পারবে, যে মুভ করতে পারবে না ও লেদ খেয়ে বসে থাকবে, ও বেশি স্থায়ী হবে, ও কম সক্রিয় হবে, ও বিক্রিয়া কম করতে পারবে। এটাই কিনা? তাহলে অবশ্যই যার কাছে 3টা কার্বন পরমাণু আর 3 ডিগ্রিতে যুক্ত আছে সেই তো বেশি হচ্ছে ভারী হচ্ছে, তাই না? আর এখানে দেখো 3টা হাইড্রোজেন দিয়ে কত, মাত্র 3 ভর, আর এখানে প্রত্যেকটাই একটা CH3 ভর, মানে কত, 15 করে ভর, 3 15 45 করে ভর আছে এখানে। বুঝতেছো জিনিসটা? তাহলে এ বেশি স্থিতিশীল হচ্ছে, সেটা কত আসলে? 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি বেশি স্থিতিশীল, তারপরে হচ্ছে তোমার 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি। ঠিক একই রকমভাবে যদি সক্রিয়তার কথা চিন্তা করো, এক্স্যাক্ট এটার উল্টো, তাহলে 0 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়, তারপরে হচ্ছে তোমার 1 ডিগ্রি, তারপরে হচ্ছে ভাই তোমার 2 ডিগ্রি, তারপরে হচ্ছে কত? 3 ডিগ্রি। দ্যাটস দ্য থিং। বলো, পারা গেছে বা পারা যাবে? ক্লিয়ার? এই জিনিস একেবারে ডাল ভাত। কি বলো তো? ডাল ভাত। ডান। ওকে, চলো আমরা যদি বুঝে যেয়ে থাকি সলভ করে ফেলি কিছু কোয়েশ্চেন। যদি কোয়েশ্চেন সলভটা করতে চাই, বলো তো কোনটি অধিকতর স্থিতিশীল কার্বনিয়াম আয়ন? কার্বনিয়াম আয়ন মানে কার্বোক্যাটায়ন, কার্বনায়ন দুইটাই হতে পারে। এখানে দেখা আছে সবগুলা কার্বোক্যাটায়ন দেওয়া আছে। আমরা জানি যে কার্বোক্যাটায়ন ল্যাক অফ ইলেকট্রন আছে, আমাকে হাইড্রোজেন ইলেকট্রন দিবে। 3জন দিলে আমি যতটা বেশি স্থিতিশীল হবো, 9জন দিলে সব থেকে বেশি স্থিতিশীল হবো। তার মানে 3 ডিগ্রি যেটা, সেটা আমার সব থেকে বেশি স্থিতিশীল। এখানে 3 ডিগ্রি কোনটা আসলে? এই যে Cr3, এই কার্বনটা এখানে আছে, 3টা আর এর সাথে যুক্ত, মানে 3 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে এ। রাইট আনসারটা দেখো এ। পরেরটা দেখি, কার্বনায়নের সুস্থিতির ক্রম কোনটি? কার্বনায়ন
কার্বনায়ন মানে কি কার্বনযুক্ত অ্যানায়ন, এটা সুস্থিতির ক্রম। ওখানে আমার কাছে অলরেডি ইলেকট্রন ছিল, 3জন হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে মানে এটা 0 ডিগ্রি, তাহলে আমি অস্থিতিশীল হচ্ছি, অস্থিতিশীল অলরেডি আমি, তার উপর আরও 3জন দিচ্ছে, আরও বেশি অস্থিতিশীল হচ্ছি। তো 3জন দিচ্ছে 0 ডিগ্রিতে, আর 3 ডিগ্রি যেটা সেখানে দিচ্ছে আমাকে 9টা ইলেকট্রন, তাহলে সেখানে তো আরও অনেক বেশি অস্থিতিশীল হয়ে যাব। এখানে বলছে সুস্থিতির ক্রম মানে স্থিতিশীলতার ক্রম, তাহলে 0 ডিগ্রি অবশ্যই সব থেকে বেশি স্থিতিশীল, 0 1 2, 0 ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীল, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, এরকমই হচ্ছে জিনিসটা, তাই না? তাহলে এখানে তো 1 2 3 কোনটা, এই যে